Hello aspirants, welcome to my channel Aspirants of India. আজকে আমরা পড়ব গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাসেস। গ্যাসের আচরণ দুইভাবে আমরা পড়তে পারি। এক হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ অর্থাৎ বিহেভিয়ার অফ গ্যাসেস ইন দ্য বাল্ক। আর একটা টপিক হয় সেটা হচ্ছে আণবিক স্তরে গ্যাসের আচরণ, যেটা একটু অ্যাডভান্স। তবে আমাদের এই গ্যাসের আচরণে যে সকল সূত্রগুলো আছে সেগুলো ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। এখন ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ বুঝতে গেলে গ্যাসের চারটি ধর্ম সম্পর্কে আগে আমাদের জানতে হবে। কি সেই চারটি ধর্ম? সেই চারটি ধর্ম হলো গ্যাসের পরিমাণ, অর্থাৎ পরিমাণ বলতে বোঝায় গ্যাসের ভর অথবা মোল সংখ্যা। এই মোল সংখ্যা টার্মটি খুবই ইম্পর্টেন্ট, কারণ গ্যাসের ক্ষেত্রে আমরা তার মোল সংখ্যা দিয়েই বিচার করি বেশিরভাগ ক্ষেত্রে। অর্থাৎ 1 মোল হাইড্রোজেন গ্যাস বা 2 মোল হাইড্রোজেন গ্যাস, 2 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস। এখন মোল সংখ্যার ধারণা তোমরা পূর্বে পেয়েছো, ক্লাস 9-এ এটা ছিল। গ্যাসের আচরণ যেহেতু ক্লাস 10-এর একটি চ্যাপ্টার, তো আমি ধরেই নেব তোমাদের মোল সংখ্যা সম্পর্কে ধারণা আছে। তবে আমি এখানে বেসিক কিছু তথ্য মোল সংখ্যা সম্পর্কে দিয়ে রাখবো, যেটা গ্যাসের আচরণের বিভিন্ন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমাদের হেল্পফুল হতে পারে। সেকেন্ড যে ধর্মটা হচ্ছে আয়তন, অর্থাৎ গ্যাসের আয়তন থাকে। গ্যাস যে পাত্রে রাখবে সেই পাত্রের আয়তনই নিয়ে নেয় সম্পূর্ণরূপে। নেক্সট হচ্ছে গ্যাসের চাপ বা প্রেশার আর তাপমাত্রা। এখন এই যে চারটি ধর্ম সম্পর্কে আমরা দেখলাম, এই চারটি ধর্ম দিয়েই কিন্তু গ্যাসের সকল ইকুয়েশন তৈরি। বয়েলস ল বলো, চার্লস ল বলো, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বলো, গে-লুসাকের সূত্র বলো, যা বলো, এই চারটি থাকবে এবং তোমরা পরে আমি সেগুলোকে আন্ডারলাইন করে দেখিয়েও দেবো যে হ্যাঁ, এই চারটি টার্ম দিয়ে কিন্তু গ্যাসের সকল সূত্র আছে। ঠিক আছে, ওই জন্য এই চারটি টার্মকে ভালো করে মাথায় একদম গেঁথে নাও। ফার্স্ট কি? পরিমাণ, অর্থাৎ কোয়ান্টিটি, কি পরিমাণে আছে। সেকেন্ড হচ্ছে ভলিউম, অর্থাৎ আয়তন, কতটা আয়তনে গ্যাস আছে। এদের চিহ্নগুলো আমি লিখে দিচ্ছি। ভলিউমকে ভি আকারে লেখে, প্রেসারকে পি দিয়ে লেখে, টেম্পারেচারকে স্মল টিও দেয়, ক্যাপিটাল টিও দেওয়া হয়। স্মল টি ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে আর ক্যাপিটাল টি কেলভিন স্কেলের ক্ষেত্রে। আর পরিমাণ বা ভরকে তোমরা জানি মাস এম দিয়ে লেখা হয়, মোল সংখ্যাকে সাধারণত স্মল এম দিয়ে লেখা হয়। ঠিক আছে, তো এই টার্মিনোলজি গুলো ইম্পর্টেন্ট। তো আমরা এক এক করে এই বিষয়গুলো আলোচনা করব। তার আগে বলি, তোমরা এই ভিডিওটা আমি আশা করব খুব মনোযোগ সহকারে দেখবে, প্রতিটা ভিডিওই। তাহলে তোমাদের কি হবে, এই গ্যাসের আচরণ সম্পর্কিত যে নিউমেরিক্যালস গুলো আসে কম্পিটিটিভ এক্সামে বলো বা তোমাদের বোর্ডের এক্সামে, সেগুলো আমি 100% গ্যারান্টি দিতে পারি তোমাদের আটকাবে না। কারণ আমি খুব ডিটেলসে আলোচনা করব এবং নিখুঁতভাবে আলোচনা করব, প্রতিটা টপিক ধরে ধরে আলোচনা করব এবং বিভিন্ন প্রকারের নিউমেরিক্যালসও করাবো, যা আর কি কম্পিটিটিভ এক্সাম বা বোর্ড এক্সামে সম্ভাব্য এসেছে বা আসতে পারে, সকল ধরনের। এ নিয়ে তোমরা কোনো রকম সন্দেহ থাকবে না যে এটা কোনো লাভ হবে কিনা। 100% লাভ হবে। ঠিক আছে, তো চলে আসি পরিমাণ। পরিমাণের যে দুটো টার্ম বললাম, ভর অর্থাৎ মাস, আর সেকেন্ড হচ্ছে কি? মোল সংখ্যা। দেখো, মাস বা ভর আমরা কি জানি? কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকেই মাস বলে। এটা সহজে নিচু ক্লাসে আমরা পড়েছি। এখানে বেসিক যে জিনিসগুলো আমরা জানবো অলরেডি তোমরা জানো, তবু আমি একবার রিভাইজ করিয়ে দিই। কেননা এগুলো হচ্ছে তোমার নিউমেরিক্যালস করতে গেলে এদের ইউনিটের যে কনভার্সন সেখানে লাগে। এসআই একক কি? কেজি। সিজিএস একক গ্রাম। এখন কেজি থেকে গ্রাম করব বা গ্রাম থেকে কেজি করব, কিভাবে করব? 1 কেজি সমান কি জানি? 1000 গ্রাম। খুবই ইজি। 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। গ্যাসের বিভিন্ন রকম প্রবলেমের ক্ষেত্রে এই গ্রাম থেকে মিলিগ্রাম কনভার্টটা বেশি আসে, বা কেজি তো বেশি আসে না। এখন দেখো, দুটো একক সম্পর্কে আমরা জেনে নিই। ক্ষুদ্রতম একক ভরের, সেটা কি? এএমইউ। এএমইউ ফুল ফর্ম জানো? অ্যাটমিক মাস ইউনিট। অর্থাৎ অ্যাটমিক লেভেলে যেগুলো আছে খুবই ক্ষুদ্র, একটা মলিকিউল, ধরো গ্যাসের একটা মলিকিউলের ওজন তো কেজিতে মাপা যায় না, খুবই ছোট টার্ম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা জানি এএমইউ ইউজ হয়। 1 এমইউ মানে কত কেজি? 1.6606 × 10⁻⁻27 কেজি।
খুবই ক্ষুদ্র একটি টার্ম এবং সব থেকে ছোট ভর হলো AMU। একে অনেক সময় ইউ দিয়েও লেখে, 1U। ওকে, নেক্সট হচ্ছে ভরের বৃহত্তম একক কি? সৌরভর বা সোলার মাস। আমাদের এই চ্যাপ্টারে কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি লিখে রেখেছি, এটা দেখে নিই। নেক্সট হচ্ছে আমাদের কি? মোল সংখ্যা। মোল সংখ্যাটা বুঝতে হবে ক্লাস 9-এর মোলের ধারণা চ্যাপ্টার থেকে। আমার এই চ্যানেলে তুমি দেখে নেবে ভিডিও, সেখানে আমি খুব ডিটেলসে বলেছি, তবে এখানে যেটুকু প্রয়োজন আমি সেটুকু বলে দিচ্ছি। 1 মোল গ্যাস সমান কত সংখ্যক গ্যাসের অণু? 6.022 × 10⁻23 সংখ্যক গ্যাসের অণু। এটাকে কি বলে? অ্যাভোগাড্রো সংখ্যা বলে, তাই না? NA দিয়েও লেখে, NA ক্যাপিটাল A ফর অ্যাভোগাড্রো। এখন এই টার্মটা এত ইম্পর্টেন্ট এই ধরনের চ্যাপ্টারের ক্ষেত্রে, তোমরা পরে বুঝতে পারবে। 1 মোল গ্যাস, গ্যাস সবসময় কি হয়? গ্যাস একটু মানে কখনো কন্ডেন্স হয়, কখনো বিচ্ছিন্নভাবে থাকে, ওই জন্য এদের সংখ্যার গণনাটা প্রয়োজন। 1 মোল গ্যাসের ভর অর্থাৎ 6.022 × 10⁻23 খানা যে মলিকিউল আছে, সাপোজ হাইড্রোজেন আছে 1 মোল, তাহলে 1 মোল হাইড্রোজেন মানে কতগুলো অণু আছে হাইড্রোজেন গ্যাসের? এই অ্যাভোগাড্রো সংখ্যক আছে। এখন প্রতিটা অণুরই তো ভর আছে, খুবই ছোট ভর, যেগুলো AMU তে প্রকাশ করা হয়। একটা হাইড্রোজেন মলিকিউল বা অণু, একটার মাপার কোনো মেশিনই নেই, যন্ত্রই নেই। তার জন্য অনেক মানে উন্নত ধরনের যন্ত্র আছে যেগুলো দিয়ে মাপা হয়, কিন্তু প্রত্যক্ষ হবে না, পরোক্ষ হবে। কিন্তু আমরা 1 মোল যখন গ্যাস নেব, তখন এতগুলো অণু আছে, তাদের টোটাল ভর মাপতে পারি। সেটা আমরা কত জানি? যে মোলার H2 কত হয়? 2 গ্রাম হয়, তাই না? 2 গ্রাম তো মাপা যায়। তাহলে এতগুলো হাইড্রোজেন অণুর ভর হচ্ছে 2 গ্রাম। ঠিক এতগুলো কার্বন ডাইঅক্সাইড যদি নিই, আমরা জানি CO2, এগুলো আমরা 9-এ মোলের ধারণা চ্যাপ্টারে শিখেছি, ওই জন্য মোলের ধারণা এখানে করানো সম্ভব নয়, অনেক বড় চ্যাপ্টার এবং খুবই কনসেপচুয়াল। CO2 44 গ্রাম হয়, 44। অক্সিজেন যদি নাও 32 গ্রাম হয়, নাইট্রোজেন নাও 28 গ্রাম হয়। তাহলে এগুলো মাপা যায়, কিন্তু একটা মাপা যায় না, তাই না? তো ওই জন্য আমরা এই নিউমেরিক্যালসে দেখবো যে 2 মোল গ্যাসের এই কন্ডিশন দেওয়া আছে, এটা বের করো। তাহলে 1 মোল গ্যাসের ভরকে কিভাবে প্রকাশ করা হয়? 1 মোল গ্যাসের ভর মানে এত সংখ্যক গ্যাসের অণুর ভর, অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাসের অণুর ভর, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 2 গ্রাম। বা একে কি বলা হয়? সমান দিয়ে গ্যাসের গ্রাম আণবিক ভর, অর্থাৎ এর আণবিক ভর। ঠিক আছে, মানে 1 মোল গ্যাসের ভরই হয় কি? আণবিক ভর হয়। বা 22.4 লিটার গ্যাসের ভর STP তে। কন্ডিশনটা মনে রাখবা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 1 atm চাপ, যেটা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তো 22.4 লিটার গ্যাসের ভর, অর্থাৎ 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত হয়? 2 গ্রাম হয় মাত্র। ঠিক আছে, STP কন্ডিশন কিন্তু। এটা বুঝে গেল। এবার আমরা আসবো গ্যাসের আর একটা ধর্ম, সেটা হচ্ছে আয়তন বা ভলিউম। প্রথমে এর একক দেখে নিই। SI তে একক মিটার কিউব, আর CGS একক সেমি কিউব। এখানে দেখো, গ্যাস একই পরিমাণ গ্যাস নিয়েছি, সাপোজ ভর হচ্ছে M, আমি 1 গ্রাম নিলাম, দেখুন 1 গ্রাম কোনো একটা গ্যাস আছে, যেটাকে এই পাত্রে রেখেছি। এই পাত্রের ধরো দৈর্ঘ্য হচ্ছে, এটা একটা কিউবই, 1 প্রস্থ 1। তাহলে এর আয়তন কত হলো? আয়তন আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 1। এগুলো যদি আমরা মিটার দিই 1 মিটার কিউব, তাহলে 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার, 1 মিটার কিউব। তাহলে এই 1 মিটার কিউবের মধ্যে 1 গ্রাম গ্যাস আছে। এখন আমি এটাকে কি করলাম? একটা বড় কিউবের মধ্যে রাখলাম, যার 2 হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অর্থাৎ কিউব যেহেতু। তাহলে এর মধ্যেও ভর কত আছে? 1 গ্রামই কিন্তু আছে গ্যাস, কিন্তু এর ভলিউম কত? 2 মিটার 2 মিটার 2 মিটার 2 4 4 2 8 মিটার কিউব। তাহলে গ্যাসের আয়তন কিন্তু কোন পাত্রে রাখছে তার উপর ডিপেন্ড করছে, অবশ্যই টেম্পারেচারের সঙ্গে সম্পর্কিত। আমি এটা একটা জাস্ট তোমার ধারণা দিলাম যে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা এইভাবে দিয়ে হয়। তাহলে একক কি দাঁড়াচ্ছে? মিটার কিউব। CGS হলে যেগুলো সেমি হলে সেমি কিউব, তাই না? কিন্তু সর্বাধিক যেটা ব্যবহৃত হয় গ্যাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে লিটার আর মিলিলিটার।
লিটার আর মিলিলিটার সবচেয়ে বেশি ইউজ হয় গ্যাসের ক্ষেত্রে। যেমন এখানে দেখো 22.4 লিটার। ওকে, তাহলে 1 লিটার সমান কি? 1 ঘন ডেসিমিটার কে বলা হয় 1 লিটার। তাহলে এগুলো যদি আমি ডেসিমিটার নিতাম, ডিএম ডিএম ডিএম, ঠিক আছে, তাহলে 1 × 1 × 1, তাহলে 1 × 1 × 1, তাহলে 1 DM³ অর্থাৎ এই যে কিউবটা দেখছো এর মধ্যে এর টোটাল আয়তন কত? 1 লিটার। অর্থাৎ 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব। ওকে, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, তাই না, ডেকা, হেক্টো, কিলো, সেরকম ভাবে ইউজ করছি আমরা। তাহলে 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। 1 ডেসিমিটার কিউব মানে 1 ডেসিমি, 1 ডেসিমি, 1 ডেসিমি, 3টে ডেসিমির গুণফল। ডেসিমিকে যদি সেন্টিমিটার করে কি হয়? 1 ডেসিমি মানে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, অর্থাৎ 1000 সেমি কিউব। অর্থাৎ 1 লিটারকে সেমি কিউব করলে, লিটার তো সবচেয়ে ব্যবহৃত হয় কিন্তু সিজিএস এ কি সেমি কিউব, তাহলে 1 লিটার সমান কত সেমি কিউব? 1000 সেমি কিউব। আবার 1 লিটার সমান কত হয়? 1000 মিলিলিটারও হয়, কারণ লিটারকে মিলিলিটার করলে 1000 হয়, যেমন কেজিকে গ্রাম করলে হয় বা গ্রামকে মিলিগ্রাম করলে হয়, ঠিক তাই। আবার 1 লিটার সমান 1000 সেমি কিউব, তাহলে 1 ml সমান কত দাঁড়ালো? 1 সেমি কিউব। এটা কিন্তু কনফিউশন হয় অনেকের, আশা করি তোমাদের আর হবে না। 1 ml সমান কি? 1 সেমি কিউব। কিভাবে হলো আমি এখানে বুঝিয়ে দিলাম। নেক্সট যে ধর্মটা আসছে সেটা হচ্ছে চাপ। চাপ বা প্রেশার কি? দেখো, পাত্রের দেওয়ালে অণুগুলির প্রতিনিয়ত ধাক্কা, এই শব্দটা মনে রাখবা, ধাক্কা, ফলে দেয়ালে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে গ্যাস অণুগুলি যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। দেখো এখানে 3-4টা টার্ম আছে যেগুলো মনে রাখতে হবে। ধাক্কা, কারণ অণুগুলি সর্বদা গতিশীল, গ্যাসের অণুগুলি কিন্তু থেমে থাকে না। ধরো একটা কিউবের মধ্যে এখানে একটা অণু আছে, এই অণুটা, ঠিক আছে, এই দেখো এখানে ধরো একটা অণু আছে, এই অণুটা তার মানে এখানেই দাঁড়িয়ে থাকবে এরকম তো হয় না। তোমরা দেখেছো ধোঁয়া কি হয়? সবসময় চলমান, ঠিক তাই, ধোঁয়া তো গ্যাস। এ কিন্তু ছোটাছুটি করছে এর ভেতরে, জিগজ্যাগ মোশনে, এদিকে 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 ধাক্কাধাক্কি করে নিজেদের মধ্যেও, এবং গিয়ে শেষমেশে কোথায় ধাক্কা মারে? পাত্রের দেওয়ালে। পাত্রের দেওয়ালে যখন ধাক্কা মারবে, ধাক্কা কি এক প্রকার বল, তাহলে বল যেখানে প্রয়োগ হবে সেখানে চাপ তো থাকবেই, তাই না? তো আমি এখানে একটা এরকমই দেওয়াল নিয়ে নিয়েছি, পাত্রের দেওয়াল একটা সাইড, A', B', C', D', এখানে কিছু অণু নিয়েছি, এই অণুগুলো এদিকে ছুটছে, তো ছুটে এসে কোথায় ধাক্কা মারবে? পাত্রের দেওয়ালে ধাক্কা মারবে, তাই না? পাত্রের দেওয়ালে ধাক্কা মারবে। ধরো আরো লক্ষ লক্ষ অণু আছে, লক্ষ লক্ষ অণু এসে ধাক্কা মারছে, এই পাত্রের দেওয়ালে ধাক্কা মারছে প্রতিনিয়ত। তাহলে দেখো, ধাক্কার ফলে দেয়ালে প্রতি একক ক্ষেত্রফলে, এখন যখন চাপ টার্মটা ইউজ করা হয়, তোমরা বল ও গতি পড়ে থাকবে, চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ টোটাল ক্ষেত্রফল যদি এ হয়, দেওয়ালের টোটাল ক্ষেত্রফল ক্যাপিটালে, এ ফর এরিয়া, আর গ্যাস দ্বারা প্রযুক্ত ধাক্কা বল যদি এফ হয়, সাপোজ F9 নিউটন আমরা জানি, তাহলে লম্ব ভাবে হতে হবে, অর্থাৎ এইভাবে, এই লম্ব, এইভাবে তিরছা হলে হবে না, লম্ব অংশটাই নিতে হবে। তো প্রতিটা গ্যাসের অণু যদি গিয়ে লম্ব ভাবে দেওয়ালে ধাক্কা মারে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে, ধরো এটা টোটাল ক্ষেত্রফল, এর একটা ক্ষুদ্র অংশ নিলাম, এটা হচ্ছে একক 1, এই একক ক্ষেত্রফলে যে পরিমাণ ধাক্কা দেবে গ্যাস, যে পরিমাণ, সেটাই কি এই গ্যাসের বা এই যে এর মধ্যে যে গ্যাস আছে তার প্রেশার বা চাপ। তাহলে দেখো, এ ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল কত? এফ। তাহলে এক ক্ষেত্রফল অর্থাৎ একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল কত হবে? এফ বাই এ, এ দিয়ে ভাগ করা ঐকিক নিয়ম। তাহলে তাকে আমরা কি বলবো? প্রেশার বা চাপ, ঠিক আছে। তাহলে চাপ সমান কি? প্রযুক্ত বল বাই কি? ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, এখানে লম্ব ভাবে হবে, অবশ্যই লম্ব ভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছো। দেখো, নেক্সট যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসের চাপ কিভাবে পরিমাপ করা হয়। দেখো, গ্যাসের চাপ বায়ুমণ্ডলীয় চাপ এক প্রকার যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়, আর আমরা ল্যাবরেটরিতে
যে গ্যাসগুলো প্রেশার মাপতে হয়, ঠিক আছে, কেমিস্ট্রি ল্যাবরেটরি বা ফিজিক্সের ল্যাবে যেগুলো মাপা হয় সেটা ম্যানোমিটার যন্ত্র দিয়ে মাপা হয়। আর বায়ুমণ্ডলের চাপ আমরা কি জানি, ব্যারোমিটার যন্ত্র দিয়ে মাপা হয়, ঠিক আছে। তো ম্যানোমিটার ম্যানোমিটার এক প্রকার যন্ত্র যেটা একক কোনো গ্যাস, সাপোজ হাইড্রোজেন গ্যাস পেয়েছি, তার প্রেশার কত মাপবো, বা কার্বন ডাইঅক্সাইড বা দুটোর মিশ্রণও হতে পারে এমন, তাকে কিভাবে মাপবো, সেক্ষেত্রে ম্যানোমিটার যন্ত্র ইউজ করা হয়। ম্যানোমিটার দুই রকম হয়, একটা মুক্ত প্রান্ত, একটা বদ্ধ প্রান্ত। তো আমরা আলোচনা করব মুক্ত প্রান্ত এবং বদ্ধ প্রান্ত নিয়ে। এখন কখন মুক্ত প্রান্ত ম্যানোমিটার ইউজ করা হয়, কখন বদ্ধ প্রান্ত ইউজ করা হয়? যদি আবদ্ধ যে গ্যাস আছে, ম্যানোমিটার যন্ত্রটা আমি একটু দেখিয়ে দিই, একটু ছবি এঁকেছি, এইরকম হয়। এখন যদি আবদ্ধ গ্যাস, সে চাপ বায়ুমণ্ডলীয় চাপ, মানে 1 অ্যাটমসফিয়ার হয় বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপের খুব কাছাকাছি হয়, ঠিক আছে। 1 অ্যাটমসফিয়ার হলে সাপোজ ধরো 1.001 বা 0.999495 এরকম, তাহলে কি হয়, সেক্ষেত্রে মুক্ত প্রান্ত ম্যানোমিটার ব্যবহৃত হয়। আর যদি আবদ্ধ গ্যাসের চাপ বায়ুমণ্ডলীয় চাপের থেকে অনেক কম হয়, সাপোজ 0.001 অ্যাটমসফিয়ার এই ধরনের, তাহলে বদ্ধ প্রান্ত ম্যানোমিটার ব্যবহৃত হয়, ঠিক আছে। এটা আমরা দেখব, মুক্ত প্রান্তটা নিয়ে বেশি আমরা আলোচনা করব। এখন বায়ুমণ্ডলীয় চাপ কি দিয়ে মাপা হয়? ব্যারোমিটার। তো ব্যারোমিটারের যে বেসিক গঠন, ব্যারোমিটার তো অনেক জটিল যন্ত্র, কিন্তু অতটা যন্ত্রতে একে এখানে বোঝানো সম্ভব না নিখুঁত ভাবে। তো ব্যারোমিটারের যে কার্যপ্রণালী সেটা আমরা একটা ছবির মাধ্যমে বুঝে নিতে পারি, খুব সহজ কার্যপ্রণালী। তোমরা জাস্ট মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, বলে দিই, যদি তোমাদের পিডিএফ এর প্রয়োজন হয়, অবশ্যই তো এগুলো আমি আশা করব তোমরা নোটবুক নিয়ে সেটাকে নোট করছো। তবুও যদি পিডিএফ প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেবো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। যদি ভালো লাগে তুমি যদি উপকৃত হও, তাহলে তোমার বন্ধুরাও অবশ্যই হবে এটা ভিডিওটা দেখে। আচ্ছা, ফিরে আসা যাক। দেখো, এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে পারদ আছে, এই যে ব্ল্যাক কালারের পারদের চিহ্ন জানো, Hg। এখন মার্কিউরি যাকে বলে, আমি এরকম একটা নল নিয়েছি যেটা 100 সেমি মিনস 1 মিটার। এই 1 মিটারের নল, একটা মুখে খোলা আছে, নিচের দিকটা খোলা, উপরের দিকটা কি বদ্ধ, অর্থাৎ এক মুখ বদ্ধ নল। এর মধ্যে আমি ফুল কি ভরেছিলাম, পারদ ভরেছিলাম। সাপোজ তোমরা এটা জাস্ট ইমাজিন করো, পারদটা ফুল এখানে ভরেছিলাম। ভরে কি করেছি, এক মুখে আঙুল দিয়ে এভাবে চেপে ধরে, ধরো এটা নল, এভাবে চেপে ধরে এভাবে উপর করে দিয়েছি, তার মধ্যে এই পাত্রের মধ্যে। যখনই উপর করে দেবো, কি হবে, এটা তো পুরো ভর্তি ছিল, কারণ আমি ভর্তি করেই উপর করেছি। ধীরে ধীরে কমতে থাকবে পারদটা। কেন কমবে? দেখো, এখানে একটু বোঝার বিষয়, এই পাত্রের উপরে সাইডে কি আছে, বাতাস, বায়ুমণ্ডল। কারণ আমরা এখানে বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু মাপছি। কিভাবে মাপছি দেখো, তো এখানে যখন বাতাস আছে, তো বাতাস প্রেশার দেবে, বায়ুমণ্ডলীয় প্রেশার দেয় তো আমাদের শরীরের উপরেও দেয়, যদিও আমরা বুঝতে পারি না, কারণ আমাদের ভেতরে ব্লাড প্রেশার আছে, সেটাকে ব্যালেন্সিং করে, সেই জন্য আমরা অনুভব করতে পারি না। তো দেখো, এখন এখানে বাতাস প্রেশার দেবে, প্রেশার যখনই দেবে এখানে, এই যে ভর্তি যে পারদটা ছিল তারও একটা প্রেশার আছে, ঠিক এই পয়েন্টটাকে লক্ষ্য করো, এই মিডিলটা, এই জায়গাটা, এই পয়েন্টে দেখো দুই দিক থেকে চাপ আসছে, একটা এই দিক দিয়ে বায়ুমণ্ডলীয় চাপ, আর এই পয়েন্ট আসছে, এই যে নলের মধ্যে তো বায়ু ছিল না, ছিল কি পারদের চাপ। এখন আমরা জানি যে কোনো একটা পয়েন্টের সাম্যাবস্থা ডিপেন্ড করে কি, দুদিকের ফোর্সের ওপর বা প্রেশারের উপরে, তাই না? তাহলে এই পয়েন্ট, এই পারদটা সাম্যাবস্থায় থাকবে কি থাকবে না, সেটা ডিপেন্ড করছে এই পয়েন্টের প্রেশারটা কত হচ্ছে, অর্থাৎ এই দিক দিয়ে আর উপর দিয়ে আর নিচ দিয়ে, তাই না? এখন যতক্ষণ না প্রেশারটা এই পয়েন্টের ওপর আর নিচে সমান হচ্ছে, ততক্ষণ পারদ কি হবে, নামতে থাকবে। কেন? কারণ ফুল 1 মিটারের যে প্রেশার এখানে দিচ্ছিল, সেটা বায়ুমণ্ডলীয় প্রেশার থেকে কি বেশি। আবার বলছি, 1 মিটার পারদ যে এইরকম লেয়ারে যে প্রেশারটা দিচ্ছিল, সেটা বায়ুমণ্ডলীয় প্রেশারের থেকে কি বেশি, তাহলে ব্যালেন্স হচ্ছে না। ওই জন্য পারদ কি করছে, ধীরে ধীরে নামছে। যখনই নামছে, এই পয়েন্ট, এই লেয়ারে প্রেশারটা কমছে এবং বায়ুমণ্ডলীয় প্রেশারের সঙ্গে প্রেশারের কাছাকাছি যাচ্ছে,
এবং এটা নামতে 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 এমন একটা লেন্থে মানে এমন একটা হাইটে আসবে যাতে এই টোটাল পারস্তম্ভের যে প্রেসার এই লেয়ারে আর বায়ুমণ্ডলের প্রেসারের সঙ্গে কি হয়ে যায়, সমান হয়ে যায়। অর্থাৎ পারদের এখানে যদি এই হাইটে যে প্রেসার হয় ধরো PHg, এই হাইটের জন্য এই লেয়ারে প্রেসার, এই পারদের হাইটের জন্য এই লেয়ারে প্রেসার, আর এই সাইড দিয়ে বায়ুমণ্ডল যে চাপ দিচ্ছে এই নিচের দিকে, এখানে নিচের দিকে মানে কিন্তু এইখানেই দিচ্ছে প্রেসারটা এই লেয়ারে, এই প্রেসারটা PAR যদি সমান যতক্ষণ না হবে লেভেল নামতেই থাকবে। ঠিক আছে, অর্থাৎ বায়ুমণ্ডলের প্রেসার বাড়া কমা করলেই এই লেয়ার হয় উঠবে না নামবে। অর্থাৎ প্রেসার যদি বায়ুমণ্ডলের প্রেসার বেড়ে যায় লেয়ার উপরে উঠবে, বায়ুমণ্ডলের প্রেসার যদি কমে যায় লেয়ার নিচে নামবে। কারণ এটাকে ব্যালেন্সে রাখতে হবে না, অটোমেটিক থাকবেই। ঠিক আছে, বোঝা গেল? এই কার্যপ্রণালী ইউজ করেই কি করা হয়, ব্যারোমিটার তৈরি করা হয়। সেখানে সেম কাজই হয়। আর আমরা এখানে একটা ছোট কাঁচের জানালা থাকে, সেখান দিয়ে আমরা এর এই যে লেয়ারটাকে দেখি। তো যেটা বলছিলাম প্রেসার বাড়বে কমবে। এখন দেখো এর এই যে লেয়ার লম্বা যে দৈর্ঘ্যটা আছে, উচ্চতাটা, এর জন্য এই পয়েন্টে কত প্রেসার দিই তার জন্য একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা কি, ধরো পারদের উচ্চতা H। আচ্ছা, আমি এখানে 76 সেমি নিয়েছি, এটা হচ্ছে তোমার STP তে হয়, স্ট্যান্ডার্ড যে প্রেসার বায়ুমণ্ডলীয় চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, সেটা আমরা পরে আলোচনা করব। দেখো পারস্তম্ভের উচ্চতা আমি ধরে নিই H এখানে দাঁড়িয়ে আছে, হাইটটা H, আর ঘনত্ব রো, অভিকর্ষ ত্বরণ G। তাহলে ওই স্থানে বায়ুমণ্ডলীয় চাপ কত হবে, PR সমান H রো G। এইটাও কিন্তু ক্লাস 9-এ আমাদের ছিল। ঠিক আছে, এর প্রমাণটা ছিল, আমাদের ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, এখানে প্রমাণ সেখানে আমি করেছি। বাস্তব উচ্চতা H, পারদের ঘনত্ব রো, অভিকর্ষ ত্বরণ G, ওই স্থানে বায়ুমণ্ডলীয় চাপ কি, PR সমান H রো G। ঠিক আছে, তো এই ইকুয়েশনটা তোমরা, আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার মেরে দিচ্ছি, এটা মুখস্থ রাখবে, মনে রাখবে। এখন আমি বলি এখানে কেন 76 সেমি নিলাম, সেটার জন্য বুঝতে গেলে আমাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বুঝতে হবে। P0 P0 দিয়ে লেখে। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সরি 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেমি উঁচু, দেখো 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে, বা এটাকে ATM বলে, অ্যাটমসফেরিক প্রেসার। এর মান কিভাবে নির্ণয় করে, P0 সমান 76 সেমি HG স্তম্ভের চাপ। দেখো যখনই বলবো 76 সেমি HG মানে পারদ, ওয়াটারেও হতে পারে, অন্যান্য গ্লিসারিন অন্যান্য তরলেরও হতে পারে, কিন্তু আমরা স্ট্যান্ডার্ডে কি ধরি, পারদ ধরি, কারণ পারদ খুবই ভারী তরল, তাই না, ঘনত্ব অনেক বেশি হয়। দেখো ঘনত্ব কত, H সমান 76 সেমি, রো সমান 13.6 গ্রাম পার সেমি কিউব, মানে জলের থেকে 13.6 গুণ বেশি ঘন। আর জি এর মান তো তোমরা জানো, 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো P0 এর মান কত হবে, H রো জি, তাহলে H এর ভ্যালু কত, 76, রো মানে ঘনত্ব 13.6, জি মানে 980, গুণ করলে দাঁড়ায় 1.013 × 10⁶, ডাইন পার সেমি স্কোয়ার। এটা প্রেসারের একক, পরে আসছি কিভাবে বের করলাম। তাহলে এটাকে ডাইন পারকে নিউটনও করতে পারো, 6 এর জায়গায় 5 হয়ে যাবে। নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কেল বলে। পাস্কেল হচ্ছে একজন বিজ্ঞানী, তিনি প্রেসার সম্পর্কিত একটা সূত্র দিয়েছিলেন। এখন দেখো এই যে P0, এটা তোমরা যদি মুখস্থ রাখতে পারো খুব ভালো হয়, মনে রাখতে পারো। ঠিক আছে, অনেক প্রবলেম সলভ করতে গেলে এটা ডাইরেক্ট লাগে, বারবার তো বের করা সম্ভব না। এবার আসি ম্যানোমিটারে। দেখো এই থিওরিটাকে এই কিভাবে আমরা ম্যানোমিটারে কাজে লাগাই। দেখো এখানে আমরা একটা গ্যাস নিয়েছি, এই যে নল, ম্যানোমিটারের গঠনটা বুঝে নাও। এটা একটা বাল্ব টাইপের থাকে, এর মধ্যে গ্যাস নেওয়া হয়, এখানেও পারদ থাকে ইউনলে। ইউনলে একটা ছোট হয় একটা বড় হয়, যেদিকটা ছোট তার সঙ্গে বাল্বটা যুক্ত থাকে। এখন দেখো এখানে তো বায়ু আছে ইউনলে, তার মুক্ত, এটা বায়ু ঢুকবে, কিন্তু এদিকে কে দেবে, গ্যাস। খুব ভালোভাবে যদি লক্ষ্য করো, দেখো এখানে আমরা দিয়েছি লেয়ারটা দুদিকে সমান আছে পারদের। কেন আছে, কারণ এদিকে গ্যাস যে পরিমাণ প্রেসার দিচ্ছে, এদিকে বায়ুও কি সেই পরিমাণই প্রেসার দিচ্ছে। তাহলে দুটো প্রেসার দেওয়া সমান, তাহলে এর লেয়ার ওঠানামা করতে পারবে, পারবে না, তাই না। তাহলে এখানে কি হচ্ছে,
গ্যাসের চাপ আর বায়ুর চাপ কি সমান, তাহলে বায়ুর চাপ আমরা ওই পজিশনে জেনে নেব এরকম ব্যারোমিটার দিয়ে, তার থেকে আমি বলে দেবো যে গ্যাসের চাপ এই, তাই না? নেক্সট দেখো, এদিকে দিয়ে দেখো, এখানে একটা ম্যানোমিটার নিয়েছি, সেখানে দেখো গ্যাসের দিকের যে লেয়ারটা পারবে সেটা নিচে আছে আর বায়ুর দিকটা উপরে আছে। এর অর্থ কি, গ্যাস বেশি চাপ দিচ্ছে আর বায়ু কম চাপ দিচ্ছে, ওই জন্য গ্যাস ঠেলে পারদকে উপরের দিকে পাঠিয়ে দিয়েছে এই দিকে নলে। এখন এই যে বেশি চাপ কতটা বেশি দিচ্ছে, বাতাসের চাপের থেকে কতটা বেশি দিচ্ছে, এইচ রো জি। কারণ কি, এই দুটো লেয়ারের মধ্যে ডিফারেন্স কত, এইচ। তাহলে এইচ যেহেতু হবে, তাহলে এইটুকু যে এইচ, এই এক্সট্রা চাপ দিচ্ছে কার সঙ্গে, বাতাসের সঙ্গে, সেই দুটোর কম্বিনেশনে কি হচ্ছে, পি গ্যাস। তাহলে এইচ রো জি, রো এখানে কি পারদের ঘনত্ব, যেটা 13.6 হয়, তাই না, 13.6 হয়। তাহলে বোঝা গেল এখানে পি গ্যাস সমান এয়ার প্লাস এইচ রো জি। নেক্সট দেখো, এখানে আর একটা দিয়েছি, এদিকে দেখো পারদটা এই ইউনলের ছোট দিকটা অর্থাৎ গ্যাসের দিকটা উঠে গেছে, তার মানে কি এখানে বাতাস বেশি চাপ দিয়ে ঠেলে পারদকে এদিকে পাঠিয়ে দিচ্ছে আর গ্যাসের চাপ কম। তাহলে পি গ্যাস সমান কি হচ্ছে, পি এয়ার মাইনাস হবে, অর্থাৎ বাতাসের থেকে কতটা কম, এইচ রো জি কম। এইচ কতটা ডিফারেন্স দুই লেয়ারের মধ্যে, রো হচ্ছে পারদের ঘনত্ব, জি মান তোমরা জানো। বোঝা গেল এইভাবে ম্যানোমিটারে যে কোনো গ্যাসের চাপ নিতে হয়, ঠিক আছে? নেক্সট দেখো, চাপের একক সমূহ। চাপ মানে প্রেসার সমান কি, বল বাই ক্ষেত্রফল। সাধারণত এসআই পদ্ধতিতে বলের একক কি, নিউটন, ক্ষেত্রফল কি মিটার স্কোয়ার হয়, নিউটন পার মিটার স্কোয়ার, একে কি বলে, পাস্কেল বলে। সিজিএস এ ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার। আদার্স ইউনিট কি, চাপের বৃহৎ বৃহৎ একক একটা হচ্ছে বার, বার, এক বার সমান 10⁵ পাস্কেল, 10⁵ পাস্কেল। তাহলে এক এটিএম সমান কত হয়, এক এটিএম সমান তো আমরা জানি 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার মানে পাস্কেল। তাহলে এক এটিএম সমান 1.013 কি বার বলতে পারি, তাই না, 0.013 বার। চাপের ক্ষুদ্রতম একক কি, টর, টর মানে কি 1 mm/Hg, মানে পারস্তম্ভের চাপ, এক টর মানে 1 মিলিমিটার। দেখো এক এটিএম মানে কি, এক এটিএম মানে 76 সেমি পারস্তম্ভ, 76 সেমি, আর 1 মিমি, 76 সেমি মানে কত, 760 মিলিমিটার। তার মানে বায়ুমণ্ডলের চাপের থেকে এক টর কত ভাগ কম, 760 ভাগ কম, বা আমরা বলতে পারি এক এটিএম সমান 760 গুণ বেশি, ঠিক আছে, টর, টরে। বোঝা গেল? নেক্সট দেখো, কিছু প্রবলেম সলভ করবো। 76 সেমি এইচজি চাপ সমান কত ডাইন পার সেমি স্কোয়ার, 76 না 70 সেমি। পি সমান কি আমরা জানি, আগেই দেখেছি, এইচ রো জি। এইচ এর জায়গায় কত ইনপুট করবো, 70, রো কত 13.6, আর জি তো গুণ করলে এটা হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। এটা সিজিএস এ, এসআই তে বলে সেটাও করতে পারতাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে উল্টো দিয়েছে, এত ডাইন 10⁶ আছে, ডাইন পার সেমি স্কোয়ার সমান কত সেমি এইচজি। তাহলে সহজ হিসাব, এইচ সমান কত হবে, পি বাই রো জি। তাহলে পি এর ভ্যালু এখানে বসিয়েছি, দিয়ে আছে 1.3328 ইন্টু 10⁶, আর রো হচ্ছে 13.6, জি হচ্ছে এটা, কাটাকুটি করলে 100 সেমি দাঁড়াচ্ছে, অর্থাৎ 100 সেমি এইচজি চাপ মানে এত ডাইন পার সেমি স্কোয়ার। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটা ডাইরেক্ট, যে 1 পাস্কেল বা 1 নিউটন মিটার সমান কত ডাইন পার সেমি স্কোয়ার, অর্থাৎ এটা এসআই ইউনিটকে কিসে কনভার্ট করা, সিজিএস এ কনভার্সন করা। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কি 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার, তাই না? তাহলে দেখো 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার, 1 নিউটন মানে কত, 10⁵ ডাইন, তাই না? এটা তোমাদের তোমরা মনে রাখবে, 1 নিউটন সমান 10⁵ ডাইন, ঠিক আছে। কিছু কনভার্সন অলওয়েজ মানে মেমোরিতে সেট করেই রাখতে হবে, হ্যাঁ, সবসময় বের করা সম্ভব না, এগুলো মনে রাখতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে তো হয়েই যায়। 1 মিটার স্কোয়ার মানে কি 1 মিটার ইন্টু 1 মিটার, 1 মিটার মানে 100 সেমি, 100 সেমি, অর্থাৎ 10⁵ নিচে হচ্ছে, উপরে 10⁵ কাটলে 10, অর্থাৎ 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান কি 10 ডাইন পার সেমি স্কোয়ার। এই কনভার্সনটা মনে রাখতে হবে। আর 1 ডাইন পার সেমি স্কোয়ার 1/10 হবে, স্বাভাবিক। এই জন্য এখানে আমাদেরকে, আমি এগুলো বক্স করে দিয়েছি যেগুলো আর কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে
মনে রাখা জরুরি যেগুলো সেগুলো, ঠিক আছে, সেই পয়েন্টগুলোকে ফোকাস করবে কিন্তু, ঠিক আছে। তাহলে দেখবে নিউমেরিক্যালস পড়ার সময়, কারণ পরীক্ষায় তো আমাদের টাইম লিমিটেড থাকে, সেখানে মনে রাখাটা মনে থাকলে খুব তাড়াতাড়ি প্রবলেম সলভ হয়ে যায়, তাই নাকি? আচ্ছা, লাস্ট টপিক আমাদের আজকে তাপমাত্রা। তাহলে গ্যাসের 4টি ধর্মের মধ্যে লাস্ট তাপমাত্রা বা উষ্ণতা। উষ্ণতা কি? উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, নাথিং বাট থার্মাল স্টেট। থার্মাল স্টেট কি জিনিস? সহজ একটা বলে দিলাম, তাপীয় অবস্থা, কিন্তু জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কি, উষ্ণতাই ঠিক করে দেয় যে বস্তুটি পরিপার্শ্ব থেকে তাপ নেবে না পরিপার্শ্বকে তাপ দেবে, ঠিক আছে। দেখো, আমি একটা লোহার খণ্ডকে একটা রোদের মাঝখানে রাখলাম। তো লোহার যে বস্তুটা নিয়েছিলাম আমার হাতে যখন ছিল তখন একরকম টেম্পারেচার ছিল, কিন্তু কিছুক্ষণ পরে যখন রোদে টাচ করলাম দেখলাম কি টেম্পারেচার বেড়ে গেছে, মানে গরম বেশি লাগছে, তাই না? কি করে হলো? অর্থাৎ ওর পরিপার্শ্বকে আমি চেঞ্জ করে দিয়েছি। একটা ঘরে রেখেছিলাম যেখানে সূর্যের আলো প্রবেশ করছে না, এখন সূর্যের আলোর মাঝখানে রেখেছি, তাহলে পরিপার্শ্ব চেঞ্জ হয়ে গেছে। সেটাকে আমি একটা ছবির মাধ্যমে দেখো বোঝানোর চেষ্টা করেছি। এটা ধরো একটা বস্তু, এর পরিপার্শ্ব এটা ডটেড দিয়েছে। তা পরিপার্শ্বের টেম্পারেচার ধরো টি পরিপার্শ্ব আছে আর টি বস্তু টেম্পারেচার। এখানে টি বস্তু যেটা সেটা কম, আর পরিপার্শ্বের টেম্পারেচার কি একটু বেশি আছে। তাহলে দুটোর তাপীয় অবস্থা কিন্তু আলাদা, ঠিক আছে। বস্তুর টেম্পারেচার আলাদা, পরিপার্শ্বের টেম্পারেচার আলাদা। বস্তু টেম্পারেচার কম, এখন কম না বেশি সেটা বলে দেবে কে? যে কে তাপ নেবে না তাপ দেবে বস্তুটা। তাহলে বস্তুটা দেখো যেহেতু তাপ নিচ্ছে, কিছুক্ষণ পরে দেখো বস্তুটা আস্তে আস্তে গরম হচ্ছে। গরম হচ্ছে মানে কি? তাপ নিচ্ছে। তাপটা এনার্জি, ফ্লোটিং এনার্জি, সে পরিপার্শ্ব থেকে তাপ নিচ্ছে। তাহলে এর থেকে প্রমাণ হয়ে গেল যে বস্তুটার টেম্পারেচার বা তাপীয় অবস্থা কি ছিল? নিচে ছিল, আর পরিপার্শ্বের তাপীয় অবস্থা কি ছিল? উপরে ছিল। ওই জন্যই বস্তুটা গরম হচ্ছে আস্তে আস্তে, বাইরে পরিপার্শ্ব থেকে তাপ নিচ্ছে। বোঝা গেল? আবার বলছি, উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা। যার তাপীয় অবস্থা নিচে সে পরিপার্শ্ব থেকে তাপ নেবে, নিয়ে লেভেলে আসবে। আর এদিকে ছবি, এখানে বস্তুর উষ্ণতাকে আমি বেশি ধরেছি আর পরিপার্শ্ব কম। কি করে বেশি কম ধরলাম? কারণ দেখতে পারবো বস্তুটা যখন আমি প্রথমে টাচ করেছিলাম তখন কতটা হট ছিল, আর কিছুক্ষণ পরে দেখবো আস্তে আস্তে তার টেম্পারেচার মানে তার গরমটা কম লাগছে। অর্থাৎ বস্তু তাপ ছেড়েছে, পরিপার্শ্বকে তাপ দিয়েছে। বস্তু তাপ দিয়েছে বলে এর টেম্পারেচার কমেছে। তাহলে এর তাপীয় অবস্থা কি প্রথমে বেশি ছিল, আর পারিপার্শ্বের তাপীয় অবস্থা কি প্রথমে কম ছিল, নাহলে এই তাপের ফ্লোটা হয় না। তাহলে আশা করি বুঝতে পেরেছো তাপীয় অবস্থা কি জিনিস। তাপীয় অবস্থা হচ্ছে বস্তু পরিপার্শ্বকে তাপ দেবে না নেবে সেটা নির্ধারণ করে তার তাপীয় অবস্থা। এই তাপীয় অবস্থাকে তো সংখ্যায় প্রকাশ করতে হবে, সেটাই আমরা কি তাপমাত্রা বা উষ্ণতা টেম্পারেচার দিয়ে করি। টেম্পারেচার 3টে স্কেল হয়, ঠিক আছে। এই 3টে স্কেল কি কি? আরো কটা হয় সেটা নিয়ে আমাদের জানা দরকার নেই। কেলভিন, সেলসিয়াস আর ফারেনহাইট, 3টে স্কেল হয়। 3টে স্কেলে টেম্পারেচারের মাপা হয়। 3টের ভ্যালু আলাদা আলাদা হতে পারে, কিন্তু সে তাপীয় অবস্থা একই থাকে। স্কেল যেমন নেবো, স্কেলে কারোর 10 দেখাচ্ছে, কারোর 50 দেখাচ্ছে, কিন্তু তাপীয় অবস্থা সেই একই, গরম একই লাগছে তাকে ধরলে, ঠিক আছে, সেরকম। আচ্ছা, এসআই একক কি? কেলভিন, সিজিএস ডিগ্রি সেন্টিগ্রেড, আর এফপিএস কি? ডিগ্রি ফারেনহাইট। দেখো, কেলভিন থেকে সেলসিয়াস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের প্রতিটা অঙ্ক করতে গেলে এটা লাগবে। কেলভিন সমান সেলসিয়াস প্লাস 273। কি করে আসলো? আমরা চার্লসের সূত্র যখন পড়বো সেখান থেকে দেখবো যে কিভাবে আমরা স্কেল কনভার্সন করছি। আর সেন্টিগ্রেড মানে কি? কেলভিন মাইনাস 273, সহজ। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো সেলসিয়াস থেকে ফারেনহাইট। সি সমান এফ বাই 9, এফ মাইনাস 32, এফ সমান 9 সি বাই 5 প্লাস 32। তো এই ইকুয়েশন কটা মনে রেখো, এটা মনে রাখার অত প্রয়োজন নেই, অটোমেটিক হয়ে যাবে। কে এর ভ্যালু দেখো, সি এর ভ্যালু এখানে সিটা পুট করে দেবে, ঠিক আছে। তাহলে কি হবে? কে আর সি এর মধ্যে কনভার্সন হয়ে গেল। আর এফ সমান কি? এখানে দেখো সি এর জায়গায়, ঠিক আছে, এখানে সি এর জায়গায় তুমি এই কেটা পুট করে দেবে, কে মাইনাস 273। তাহলে কি হবে? এফ আর কে এর মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ কেলভিনের ফাইনাইট করার দরকার নেই, আমি বলবো কেলভিন সেলসিয়াস ভেরি ইম্পর্টেন্ট, আর সেলসিয়াস ফাইনাইট মনে রাখতে হবে, ঠিক আছে। যদি এটা নিচু ক্লাস 7 8 ছিল এগুলো, তো আরেকবার রিভাইজ হয়ে গেল।
তাহলে অ্যাসপিরেন্টস, আজকের টপিক এই পর্যন্ত। নেক্সট দিন আমরা বয়লের সূত্র নিয়ে আলোচনা করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, কমেন্ট করো, আর লাইক করো, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি নোটস তো বানাচ্ছই, যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো, সেখানে নোটসের পিডিএফ আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।